ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এর দ্য লিভিং ওয়ার্ল্ড নিয়ে এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী ভিডিওগুলো পেতে পরবর্তীকালে আমি এমসিকিউ সিরিজগুলো নিয়ে এসেছি, সেগুলো দেখবে। ফার্স্ট স্লাইড। সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীববৈচিত্র্যকে কী বলে? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য এবং ওমেগা বৈচিত্র্য। এক্ষেত্রে সংলগ্ন অঞ্চলের যে বৈচিত্র্য তাকে আমরা বলি বিটা বৈচিত্র্য। নেক্সট স্লাইড। পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? অর্থাৎ গোটা পৃথিবীর যে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি সংরক্ষণ করা হবে, কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? সেক্ষেত্রে IUCN, ICBN, ZSI, অপশান ডি WCU ও WWF। এক্ষেত্রে বৈজ্ঞানিক পরামর্শ দুজন দেয়, অপশান ডি WCU ও WWF। এই দুজন বৈজ্ঞানিক পরামর্শ দিয়ে থাকে জীববৈচিত্র্য সম্পর্কে। থার্ড স্লাইড। 3 রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটি? অপশান এ প্রোটিস্টা, অপশান বি প্লান্টি, অপশান সি মনেরা, অপশান ডি অ্যানিমালিয়া। এক্ষেত্রে 3 রাজ্যের সঙ্গে যুক্ত নয় যেটি হবে সেটি মনেরা হয়ে যাবে, কারণ প্রোটিস্টা, প্লান্টি, অ্যানিমালিয়া এগুলো 3 রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে, তো সেক্ষেত্রে মনেরা যুক্ত নয়, মনেরা 4 রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। নেক্সট স্লাইড। হটস্পটের সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? প্রথম, এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকতে হবে, অপশান এতে রয়েছে, অর্থাৎ হটস্পট মানেই এন্ডেমিক প্রজাতি থাকতে হবে। বির দাগে অন্তত 1500টি সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকতে হবে। 3 নম্বর, ভারতের 4টি হটস্পট রয়েছে। ডির দাগে হটস্পট সেই অঞ্চলকে বলবো যেখানে 70% প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অপশানটা সেক্ষেত্রে এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকতে হবে, এটা ঠিক আছে। 2 নম্বর অপশান এটাই ভুল আছে, কারণ ভালো করে দেখো, অন্তত 1500টি সংবহন কলাযুক্ত উদ্ভিদ প্রজাতি হতো, এইখানে প্রজাতি হতো, তাই না? তাহলে এক্ষেত্রে এখানে শুধু উদ্ভিদ থাকতে হবে, এই অপশানটাই ভুল রয়েছে, এটাই ভুল হয়েছে। আর 4টি হটস্পট তো ভারতে আছে, আর সেই সঙ্গে 70% প্রজাতি বিলুপ্ত হয়েছে, তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট, 5-এর দাগে নিম্নলিখিত কোনটি গামা ট্যাক্সোনমির বৈশিষ্ট্য? অপশান এ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ওপর শনাক্তকরণ, অপশান বি বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবকে শনাক্তকরণ, অপশান সি সকল প্রকার তথ্যের বিশ্লেষণ, অপশান ডি অভিব্যক্তির ভিত্তিতে জীবের শনাক্তকরণ। এক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান ডি। এখানে অপশান এতে যেটা রয়েছে এটা হবে বিটা ট্যাক্সোনমি, অপশান বাহ্যিক বৈশিষ্ট্যের হলে এটা হবে আলফা ট্যাক্সোনমি, এটা আসবে বিটা ট্যাক্সোনমি, আর এটা আমরা বলেছি গামা ট্যাক্সোনমি, এটা গামা ট্যাক্সোনমি, আর এখানে আসবে ওমেগা ট্যাক্সোনমি, এইটা তথ্যের বিশ্লেষণ, এটা আসবে ওমেগা ট্যাক্সোনমি, এইভাবে হয়ে থাকে। নেক্সট স্লাইডে চলে যাব। জৈবিক প্রজাতির ধারণার প্রবক্তা কে? এক্ষেত্রে অপশান এ ক্যারোলাস লিনিয়াস এবং বিজ্ঞানী কেইন, অপশান বি ডবজনস্কি, মায়ার, জর্ডন, সিপসন, অপশান সি ওক্কাম, রবিনেট, ল্যামার্ক, অপশান ডি সিমসন ও গ্র্যান্ট। এক্ষেত্রে যে অপশানটা চলে আসবে এখানে জৈবিক প্রজাতি অর্থাৎ বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আসবে, এখানে অপশান বি চলে আসবে সঠিক অ্যান্সার। নেক্সট স্লাইডে হ্যালোফিলস প্রকৃতির অণুজীব হলো, হ্যালোফিলস প্রকৃতির অণুজীব হবে তীব্র লবণ সহ্যকারী অণুজীব, উচ্চ তাপমাত্রা সহ্যকারী অণুজীব, তীব্র অ্যাসিড সহ্যকারী অণুজীব, মিথেন তৈরি করতে পারে এরকম অণুজীব। তাহলে হ্যালোফিলস অর্থাৎ যারা তীব্র লবণ সহ্য করতে পারে আর তীব্র তাপমাত্রা সহ্য করতে পারে তারা হবে, তাদেরকে থার্মোফিলস বলি। তীব্র অ্যাসিড সহ্য করতে পারে অ্যাসিডোফিলস বলি। যারা মিথেন তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি মিথনোজেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছ, এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমি আগে এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের দিয়ে রেখেছি ইউটিউবে, তোমরা সেটা দেখে নিও। নেক্সট স্লাইড। নিম্নলিখিত কোন ডোমেইন ইউক্যারিয়ার বৈশিষ্ট্য? এখানে রাইবোজোম 80S প্রকৃতির, কোষ পর্দায় লিপিডে গ্লিসারলের সঙ্গে এস্টার বন্ধনী যুক্ত থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে উপরের সবকটি, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, উপরের সবকটি। নেক্সট স্লাইড। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রবক্তা কে? বিজ্ঞানী থিওফ্রাস্টাস এবং লিনিয়াস, বিতে বিজ্ঞানী বেনথাম হুকার, সিতে বিজ্ঞানী পার্কার ও হার্শওয়েল, ডিতে বিজ্ঞানী অ্যারিস্টটল।
এক্ষেত্রে অপশান আসবে বিজ্ঞানী বেনথাম এবং হুকার। থিওফাস্টাস এবং ক্যারোলাস লিনিয়াস এটা কৃত্রিম শ্রেণীবিন্যাস করেছেন। পার্কার হার্শওয়েল এটা জাতিজনিগত শ্রেণীবিন্যাস করেছেন। এখানে অপশান হয়ে যাবে বেনথাম হুকার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেছেন। 10-এর দাগে পরস্পর সম্পর্কযুক্ত গণ নিয়ে গঠিত হয় প্রজাতি, গোত্র, বর্গ, শ্রেণী। তাহলে আমরা জানি নিচের কতকগুলো গোষ্ঠী নিয়ে উপরের কতকগুলো গোষ্ঠী গঠিত হয়েছে। এক্ষেত্রে তাহলে উত্তর হয়ে যাবে এক্ষেত্রে গোত্র সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট স্লাইড। যখন গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি হয়ে থাকে তাকে সিনোনিম বলি, টটোনিম বলি, হোমোনিম বলি এবং টপোনিম বলি। গণ এবং প্রজাতি যেমন কাতলা কাতলা, সেক্ষেত্রে কী হবে কাতলা গণ যেই নাম এবং স্পেলিং যেই, গণের প্রজাতিরও ক্ষেত্রে নাম এবং স্পেলিং একই রকম, তো এক্ষেত্রে আসবে সঠিক অ্যান্সার টটোনিম। নেক্সট স্লাইড। ট্যাক্সোনমির জনক কে? ট্যাক্সোনমির জনক বিজ্ঞানী ল্যামার্ক, বিতে বিজ্ঞানী অ্যারিস্টোটল, সিতে বিজ্ঞানী এপিদা ক্যান্ডোলে, ডিতে বিজ্ঞানী ক্যারোলাস। এখানে বিজ্ঞানী সি, এখানে 12 দাগে সি অপশানটা হবে ট্যাক্সোনমির প্রবক্তা, কিন্তু ট্যাক্সোনমির জনক অপশান ডি ক্যারোলাস লিনিয়াস হবে ট্যাক্সোনমির জনক। 13 দাগে হলো টাইপের সঙ্গে, এই জায়গাটা থেকে প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। হলো টাইপের সঙ্গে হুবহু একই রকম জীবের নমুনাকে আমরা কি বলবো? আইসোটাইপ, প্যারাটাইপ, সিন টাইপ, নিও টাইপ। এক্ষেত্রে হলো টাইপের হুবহু একই রকম যদি হয়ে থাকে তখন তাকে আমরা অবশ্যই আইসোটাইপ বলবো সেই নমুনাগুলোকে। নেক্সট স্লাইড 14। পৃথিবীর বৃহত্তম হারবেরিয়ামের নাম কি? অপশান এ নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন আমেরিকাতে অবস্থিত, অপশান বি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি প্যারিসে অবস্থিত, অপশান সি রয়্যাল বোটানিক্যাল গার্ডেন লন্ডনে অবস্থিত, অপশান ডি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারতে অবস্থিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউই, অর্থাৎ লন্ডনের কিউইতে অবস্থান করছে। এটা পৃথিবীর বৃহত্তম হারবেরিয়াম। 15 কাস্টল্য বৃক্ষের বা বনস্পতির উদ্যানকে কি বলে? এটা একটা আর্বোরেটাম বলে, ব্যাম্বুসেটাম, পাইনেটাম এবং অর্কিডেরিয়াম। এটা এখানে আসবে কাস্টল্য যদি বৃক্ষর উদ্যান হয়ে থাকে তখন তাকে আর্বোরেটাম বলা হয়। নেক্সট স্লাইড 17 দাগে ট্যাক্সোনমি হায়ারার্কির প্রাথমিক এককের নাম কি? প্রজাতি, রাজ্য, বিভাগ, গণ। এখানে প্রাথমিক একক প্রজাতি, অর্থাৎ প্রজাতি সব থেকে ছোটো একক এবং প্রাথমিক একক ওই একক নিয়ে অন্য এককে তৈরি হয়েছে। নেক্সট ভৌগোলিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে প্রজাতি সৃষ্টি হওয়াকে সিম্পেট্রিক স্পেসিয়েশন, অ্যালোপেট্রিক স্পেসিয়েশন, প্যারাপেট্রিক স্পেসিয়েশন, পেরিপেট্রিক স্পেসিয়েশন, অর্থাৎ ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে নতুন জীব সৃষ্টি হলে তখন তাকে আমরা অ্যালোপেট্রিক স্পেসিয়েশন বলবো। আর সিম্প্যাট্রিক স্পেসিয়েশন বলছে ভৌগোলিক বিচ্ছিন্নতা হবে না, সে না হয়ে যদি একটা নির্দিষ্ট অঞ্চলে প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন বলা হয়। নেক্সট স্লাইড। উদ্ভিদের দ্বিপদ নামকরণ কার্যকারী হয় কোন সাল থেকে? এখানে লেখা আছে 1736 সাল থেকে, 1751, 1753 থেকে, 1774 থেকে। এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে 1701-5-1753 থেকে উদ্ভিদের নামকরণের পদ্ধতি এখানে হয়ে থাকে। এটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদের ক্ষেত্রে নামকরণ করেছিলেন, প্রাণীর ক্ষেত্রে 1758 থেকে নামকরণ করেছিলেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস 11-এর নিউ সিলেবাসের ওপর আমি মক টেস্ট রেখেছি এবং প্রচুর MCQ সিরিজের ভিডিও নিয়ে আসবো, তোমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।